কাঁধে ব্যাগ ঝুলিয়ে বারবার হাতঘড়ির দিকে তাকিয়ে এক রাজ্যের বিরক্তি নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। রাগে আমার মাথায় আগুন হয়ে যাচ্ছে। মুখ দিয়ে বারবার অকথ্য ভাষায় গালি দিতে চেয়েও আশেপাশে মানুষ থাকার জন্য মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছি। আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় দেরি করবে। জন্মের সময় হয়তো দেরি করে এসেছে। লেট লতিফ মেয়ে একটা। বাস তার সময় মতো স্টেশনে হাজির হয়ে গেছে। আমি আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তারিনকে দেখতে না পেয়ে রাগে বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমার রাগ এখন আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। তারিনের জন্য অপেক্ষা করতে করতে ভুলেই গেছিলাম তাড়াতাড়ি বাসে ওঠার কথা। বাসে এখন জায়গা নেই বললেই চলে। একটি সিট, তাও আবার জানালার সিট ছাড়া। তাই আমি আসি দ্রুত গতিতে ওই সিটের দিকে পা বাড়ালাম। কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। দিন দিন এখন বাসের সিটের যে হাহাকার সৃষ্টি হয়েছে, কিছুদিন পরে ড্রাইভারের কোলে বসে যেতে হবে। তারপর বাসে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে আধা বোতল পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে পুরুষ কণ্ঠ শুনে পাশে ফিরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। কথাটা বলে চোখে মুখে বিরক্তি নিয়ে বললাম, সরি, আমার বয়ফ্রেন্ড আছে, অন্য কোথাও চেষ্টা করেন। ছেলেটি হয়তো এই রকম কথা শুভরাত থেকে আশা করে নাই। ভদ্রতার খাতিরে বলল, সরি, আমি আপনাকে অন্য কিছু বলবো বলে ডেকেছি। আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটি আর কিছু বলার আগেই শুভ্রা বলে উঠল, সরি, মাফ করবেন, টাকা ভাঙতে নেই। কি দিনকাল আসলো, ইংলিশে কথা বলে, জিন্স প্যান্ট শার্ট পরে এখন ভিক্ষা করতে আসে। গার্মেন্টস করেও তো টাকা আয় করা যায়। দেখতে তো মাশাল্লাহ ভালোই, ভিক্ষা করার কি আছে, আজব। ছেলেটি এবার শুভ্রার কথায় বেশ ক্ষেপে গেছে। রাগান্বিত স্বরে বলল, আপনি আমার সিট দখল করে বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতো অভদ্র মেয়ের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। শুভ্রাও কম যায় না। বসা থেকে উঠে ব্যাক সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। ভাইরে ভাই, কে তুমি? ভালো মতো কথা বলতে পারেন না, আবার এখন আসছে অভদ্র বলতে। আপনি নিজেই তো মিনমিন গলায় মঙ্গল গ্রহের খেদমত করা চাকর প্রাণী। আমাকে আসছে বলতে আমি নাকি অভদ্র? যত সব। আজ কার মুখ দেখেছি ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখে ঘুম থেকে ওঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পরে ভাবতে থাকেন। উঠুন বলছি। এই সিট যে আপনার কোনো প্রমাণ আছে? কই, আমি তো সিটের গায়ে আপনার নাম দেখতে পাচ্ছি না। তাহলে এই সিট আপনার কি করে হলো? আমিও তো আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব, অসভ্য ছিল তো আপনি। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি। এখানে নাম থাকার কি কারণ? দেখ, আপনি কি আমাকে এই সিট দিবেন না? একদমই না। ছেলেটি শুভ্রার সাথে কথায় না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লাগলো। শুভ্রা আর চোখে ছেলেটিকে দেখছে আর মিটমিট করে হাসছে। আজকের সকালটা তার খারাপ যাওয়া সত্ত্বেও এখন ভালো যাচ্ছে। মনে মনে বিশ্ব জয়ের তৃপ্তি তার হাসি। তার শরীর ও মন আনন্দে আত্মহারা হয়ে উঠল। বাস থেকে নেমে কলেজের মাঠের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো শুভ্রা। হঠাৎই হাতে থাকা মুঠো ফোনটা বেজে উঠল। চোখ দুটো ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে ফোনটা রিসিভ করে বলল, আপনি এখন যে নাম্বারে ফোন দিয়েছেন সে এখন কলেজে পৌঁছে গিয়েছে। অনুগ্রহপূর্বক যদি কলেজ আসতে চান তাহলে পরের বাসে উঠে পড়ুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি। ধন্যবাদ। শুভ্রার ফোন কাটার আগেই তারিন বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আমি প্রায় 1 ঘন্টা আগে কলেজ এসে পড়েছি। আপনার জন্য ওয়েট করতে করতে লাস্ট বাসে আগের বাসে আমি চলে এসেছি। আর কি যেন বলেছিলেন? ক্লাস শুরু হতে 30 মিনিট বাকি। ম্যাম, আপনার কি ফোন খারাপ নাকি মাথা খারাপ? তোর মাথা খারাপ? মাত্রই তো 10টা 10 বাজতে শুরু করেছে। ক্লাস তো 10টা 40-এ শুরু হয়। 10টা 10 নয় ম্যাম, 11টা 10 বাজতে চলেছে। তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন। ম্যাম এখনো আসে নাই। তারিন ফোন কেটে দিল। শুভ্রার চোখ এখন রসগোল্লার মতো হয়েছে। গতকাল শুক্রবার ছিল বিধায় ঘড়ির সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছিল সে। এতক্ষণ তার মাথায় এই কথা আসে নাই। বাস্তব জগতে ফিরে আসার পর 1 মিনিটও দেরি না করে দ্রুত পা চালিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। অনার্স ভর্তি বর্ষে এই নিয়ে সে 4র্থবার ক্লাস করছে।
কিছুদিন আগেই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হলো। প্রজাপতির রঙিন ডানার মতো তার স্বপ্নগুলোও খুব রঙিন। ছোট ছোট স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বড় হতে চলেছে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় কোনো আবদার তার অপূরণ থাকেনি। ক্লাসরুম থেকে তারিনের সাথে বসে বাসের ঘটনাগুলো বলতে লাগলো। ক্লাসের ফাঁকে কথা বলার মজাটাই আলাদা। সামনে স্যার বা ম্যাম থাকবে, লেকচার দিচ্ছে, আর পিছনে বা মাঝে ম্যামের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলা, যাকে বলে আর কি রোজা রেখে সামনে খাবার রাখার মতোই। যদি খাবার খেয়ে ফেলা যায় তাহলে তো আর রোজা হবে না। তেমনি স্যার বা ম্যাম দেখতে পেলে নানান ধরনের কথা ও প্রশ্ন ছুড়ে দিবে। ছেলেটি দেখতে কেমন রে? হ্যান্ডসাম আছে? ভালো করে দেখিনি। ঝগড়া করার সময় কি এইসব দেখা যায় যে ছেলেটি কিউট নাকি বোকা? তারিন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, এখন চুপচাপ ক্লাস কর, দয়া করে আমার মাথা খাবি না। শুভ্রা তারিনের কথা কর্ণপাত না করে এমন একটা ভাব নিল যেন এক্ষুনি তারিন তার সাথে বাজে বক বক করে তার পড়ার বিরক্ত করছিল। রোয়ান ক্যাম্পাসে বসে ছোট চিকন লাঠি দিয়ে বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে। রাগে তার সমস্ত শরীর জ্বলছে। রোয়ানের বন্ধু সিফাত ও আবির বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু রোয়ান রাগের চোটে ঠিকমতো কথাই বলতে পারছে না। চোখের সাদা অংশটা লাল হয়ে যাচ্ছে রাগে। এত বড় সাহস আমার সাথে নাটক করে? মেয়ে মানুষ বলে কিছু করেনি। যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। বেয়াদব, ফাজিল, অসভ্য, ঝগড়ুটে মেয়ে কোথাকার। মন চাচ্ছে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। রোয়ানের কথা শুনে আবির বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, হাল আজিমুল্লাহ জি, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। রোহান, তাড়াতাড়ি তওবা করো। মানুষ হয়ে অন্য মানুষকে চিবিয়ে খাওয়ার কথা বলছিস? কি সব রাক্ষসের মতো কথাবার্তা! ইয়াকসি। রোয়ান আবিরের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরকে সিফাতের পিছনে লুকালো। রোয়ান চোখ বন্ধ করে বলল, জুতার বাড়ি খেতে না চাইলে ভাগ এইখান থেকে। এমনিতে এখন মারতে খুব ইচ্ছা করছে। বেশি ফাউল কথা বললে তোদেরকেই উড়াধুরা মারা শুরু করব। সিফাত আবিরের দিকে তাকিয়ে বলল, মার খাবি। আবির মাথা এদিক ওদিক হেলিয়ে বলল, না। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, চল মাঠে যাই, ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। রোয়ানও সিফাতের কথায় রাজি হলো। তিন বন্ধু হেঁটে মাঠের দিকে যেতে লাগলো। আবির এই দিকে ঘোষণা দিচ্ছে, অফার চলছে, অফার, ফ্রিতে মার খাওয়ার অফার। কেউ যদি ফ্রিতে মার খেতে চান এক্ষুনি চলে আসুন। কোনো অপরাধ ছাড়াই খুব ভালো মার দেওয়া হবে। যোগাযোগ করার ঠিকানা আবির ফ্রেন্ড ফর ফ্রি মার। অফার অফার অফার, খাঁটি ক্ষুদ্রতম অফার। রোয়ান আবিরের কথায় হেসে দিল। আবির নিজের মাথার চুল টেনে বলল, রোহনের মতো ছেলেকে হাসানো যেই সেই ব্যাপার না, অনেক কষ্ট করতে হয়। তাকে যেহেতু হাসাতে পেরেছি, ইনশাল্লাহ হাসির কোনো অনুষ্ঠানে সবাইকে হাসাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। ভাবছি হাসিওয়ালা কোনো কোম্পানি বা মিরাকেলে চলে যাব, আর আমি শিওর জয়ী হয়ে ফিরব। কথাটা বলে ছোট্ট একটা ইটের টুকরা মাঠ থেকে কুড়িয়ে জোরে ছুঁড়ে মারল। শুভ্রা আর তারিন হেঁটে এই দিকেই আসছিল। ছোট ইটের টুকরাটি শুভ্রার মাথায় এসে পড়ল। আহ! মাঠ ভর্তি মানুষের সামনে চর নামক বস্তুটি গালে পড়ল। আবিরের এমন চর খাওয়ার অভ্যাস আছে, কিন্তু চরটা ভুলবশত আবিরের গালে না পড়ে রুয়ানের গালে পড়েছে। পরিবারের বড় ছেলে হিসাবে চর নামক বস্তুটি তার সাথে কোনোদিনই ঘটে নাই। গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে শুভ্রার দিকে তাকিয়ে আছে রোয়ান। অসভ্য, অভদ্র ছেলে কোথাকার। আমি বাসেই বুঝতে পেরেছি আপনি মানুষটা সুবিধার নয়। বাসে জায়গা পাননি তাই এখন ইট মেরে রিভেঞ্জ নিচ্ছেন। আপনার নামে এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। শুভ্রা প্রিন্সিপালের স্যারের উদ্দেশ্যে যেতে নিলে রুয়ান রাগে খপ করে তার হাতটা ধরে ফেলে। এমনিতেই সে শুভ্রার প্রতি ভীষণ রেগে আছে, আর এখন সবার সামনে তাকে চর মারতে আরও ভীষণ রেগে গিয়েছে। মেয়ে মানুষ বলে এখন শুভ্রা আর ছাড় পেল না। রিয়ান সবার সামনে শুভ্রার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। রুয়ানের 5 আঙুলের ছাপ শুভ্রার ফর্সা গালে বসে গিয়েছে। শুভ্রা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল রুয়ানের মুখের ওপরে। অন্য কোনো সময় হলে হয়তো কান্না করে সাগর বানিয়ে ফেলতো, কিন্তু এখন তার কান্না করতে একদমই ইচ্ছা করছে না। অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রা ভেবেছিল রুয়ান শান্ত ও ব্রোকা প্রকৃতির ছেলে,
যা বলবে তাই করবে, কিন্তু এখন রুয়ানের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তারিন শুভ্রার গালে হাত রেখে রুয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে থাপ্পড় কেন মেরেছেন? নিজে দোষ করে অন্যের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? এক্ষুনি বিচার দেব প্রিন্সিপাল স্যারকে। নাম কি? শুভ্রা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারিন শুভ্রার হয়ে বলল, সাজিয়া আফরিন শুভ্রা। আপনার নাম কে জানতে চেয়েছে? আমি ওই বেয়াদব মেয়ের নাম জানতে চেয়েছি। তারিন কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা কান্না করতে শুরু করে দিল। আজকের মতো অপমান সে আর কোনো দিনই হয় নাই। কাঁদতে কাঁদতে বলল, সাজিয়া আফরিন শুভ্রা আমার নাম। আর শুনুন, আমি মোটেও বেয়াদব মেয়ে না। বেয়াদব ছেলে তো আপনি। কথা নেই বার্তা নেই ইট ছুঁড়ে মারেন। যার তার গায়ে পুলিশে দিব আপনাকে। বলবো আমাকে মার্ডার করতে আমার কলেজে এসেছে এই ছেলে। তখন বুঝবেন এই শুভ্রা কি। রুয়ান শুভ্রার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। ওয়াও, কি সুইট কথাবার্তা। শোনো, আমাকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের ডেকে আনতে পারি। আনবো কি? আশেপাশে মানুষগুলো তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। এই দেখে তারিন শুভ্রার কানে কানে বলল, এই শোন, এইখান থেকে চলে যাই। এই ছেলেকে দেখে মনে হচ্ছে পাওয়ারফুল ছেলে। আমরা বাজে বকে কিছু করতে পারবো না। এখন কিছু বললে পরে এতে বিপরীত কিছু হয়ে যাবে। তাছাড়া সবাই দেখছে। এইখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার চেয়ে ক্যান্টিনে বসে খাবার খেয়ে পরে ক্লাস করা ভালো হবে। শুভ্রা তারিনের কথা শুনে রাজি হলো। রোয়ানের দিকে ঘৃণা চক্ষু দৃষ্টি তাকিয়ে তারিনের হাত ধরে যেতে নিলে পিছন থেকে রোয়ান ডেকে উঠল, মিস শুভ্রা, আমি কি তোমাকে যেতে বলেছি? শুভ্রা দাঁড়িয়ে রইল। রুয়ানের সাথে কথা বলার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই তার নেই। রুয়ান শুভ্রার মুখ দেখে ভালোভাবেই বুঝতে পারল। বোঝার পরেও মুখে দুষ্ট হাসি নিয়ে আবির আজ সিফাতকে বলল, গাইস, ফার্স্ট ইয়ারের কোনো র্যাগিং হয়েছিল? সিফাত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন বের করে এমনকি একটি ভাব নিচ্ছে, মনে হচ্ছে কোনো বড় ধরনের অফিসে কাজ করে। অফিসের কোনো মিটিং কবে কখন কোন সময় হবে তার হিসাব ফাইলে রাখা, আবার দরকার হলে ফাইল থেকে বের করে সব ডিটেলসে অফিসের কর্মকর্তাকে বাধ্যতামূলক বলা। ফোন ঘাটাঘাটি করার পর ভ্রুজোড়া কুচকে মাথার চুল টেনে বলল, সরি রে, এবার ফার্স্ট ইয়ারে কোনো র্যাগিংই হয়নি। রোহান ঠোঁটের কোণায় দুষ্ট হাসি রেখে দিয়ে তারিনের দিকে প্রশ্ন ছুড়ে মারল, কোন ইয়ার? ফার্স্ট। শুভ্রা তারিনের হাতে চিমটি কেটে দ্রুত গতিতে বলল, আমরা দ্বিতীয় বর্ষে। রোহান আগেই বুঝতে পেরেছে শুভ্রা ফার্স্ট ইয়ারে, বিকজ শুভ্রা তাকে চিনে নাই। নতুনরা অবশ্যই চিনবে না, তবুও জিজ্ঞাসা করলো, কোন ডিপার্টমেন্ট? কত নম্বর রুমে ক্লাস করছো? ক্লাসের প্রধানকে? রোল কত? শুভ্রা এবার খুব বড় মুশকিলে পড়ে গেল। ডিপার্টমেন্টের নাম আর ক্লাসের প্রধানের বলতে পারলেও কত নম্বর ক্লাসে দ্বিতীয় বর্ষের ক্লাস হয় এটাই তার অজানা। শুভ্রা চুপ থাকা দেখে রোয়ান মনে মনে আরেকটা কুবুদ্ধি তৈরি করে নিল। এমনিতেই দোষ করেছো, তার উপর মিথ্যা। তোমার শাস্তি তো খুব জটিল হবে মিস শুভ্রা। এই সিফাত, আবির, বলতো এদের দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? আবির বলল, এদের দিয়ে ড্যান্স করালে কেমন হয়? ফ্রিতে বাদর নাচ দেখা যাবে। হা হা হা। রোয়ান ধমকে সুরে বলল, একদিন তোকে মারার জন্য আমার পায়ের দামি জুতোগুলো ছিঁড়তে হবে। সবসময় বাজে কথা মুখে লেগেই থাকে। সিফাত আবিরের মাথায় চড় মেরে বলল, ওর কথা বাদ দে। শোন, দোষ যেহেতু তোর সাথে করছে তাহলে তুই শাস্তি দে। রোয়ানের মনোযোগ সহকারে কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের পা একসাথে বাঁধা হবে। 20 বার না থেমে দুইজন এই ভার্সিটির পুরো মাঠ, ক্যাম্পাস, ক্যান্টিন, এমনকি পুরো বিল্ডিংগুলোতে একবার যাবে আর একবার আসবে। মনে রাখবে, 20 বার। রোহানের কথা শুনে শুভ্রা মাঠে দাঁড়িয়ে পুরো ভার্সিটি চোখ বুলিয়ে নিল। 3 ঘন্টা ধরে হাঁটলেও 10 বার হয় কিনা বলা মুশকিল। শুভ্রা করুণ চোখে রোহানের দিকে তাকালো। শুভ্রাকে অনেকে বলেছে শুভ্রার চোখে নাকি জাদু আছে, কেউ তো চোখের দৃষ্টির দিকে তাকিয়ে বারণ করতে পারে না। আজ শুভ্রা পরীক্ষা করার জন্যই রোহানের দিকে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব 20 বার ভার্সিটি ঘোরা? শুভ্রার করুণ দৃষ্টিতে রোহানের পাথরের মতো মন গলাতে সক্ষম হলো না। রোহান তখন বলল, ওকে 25 বার দিলাম, তাড়াতাড়ি যাও। আবির 3টা রুমাল একত্রে বেঁধে তারিন আর শুভ্রার পা বেঁধে দিল। দুই বান্ধবী একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করলো।
কেউ কেউ তাদের দুজনের এই দৃশ্য ফোনে বন্দি করেছে, কেউ বা হাসছে, কেউ বা দুঃখ প্রকাশ করছে। তারিন এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়তে লাগলো। শুভ্রা নিজেও অনেকটা ভেঙে পড়েছে। সে ভাবছে আজ তার জন্যই তারিনের এই অবস্থার সৃষ্টি হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট হওয়ার পর রোয়ান লোক পাঠিয়ে শুভ্রা আর তারিনকে জানিয়েছে আর হাঁটতে হবে না। এতক্ষণ হাঁটার পর শরীর তাদের যায় অবস্থা। একবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা আর একবার নিচে নামা, তাদের দুজনেরই পা অচল হবার উপক্রম। ধপ করে সিঁড়ির উপরে বসে পড়ল তারিন। আবির পাজি ছেলেটা অনেক শক্ত করে তাদের পা বেঁধেছে। তারিনের পা লাল হয়ে আছে। শুভ্রা হাঁটার পরে উষ্টা খেয়ে পা ছিলে ফেলেছে। খুব খারাপ এই ছেলে, মন চাচ্ছে চাইল্ডিশ কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে গঙ্গা নদীতে ফেলে দিই, বজ্জাতে হাড্ডি। শুভ্রার কথা শুনে তারিন বলল, বোন, তুই এতক্ষণ হাঁটার পর কিভাবে এত কথা বলছিস? তুই মানুষ না রোবট? আমি আজ বাসায় যেতে পারবো না। তুই না চিকন হতে চাচ্ছিস? তাহলে তোর জন্য এই হাঁটা খুবই জরুরি। কয়েকদিন এইভাবে হাঁটলে চিকন হয়ে যাবি। হ্যাঁ, আমি প্রতিদিন এইভাবে হাঁটি আর কিছুদিন পর চিকনি চামেলি হয়ে বাতাসে উড়ে বেড়াই। এইটাই তো তুই চাস, তাই না? থাক, তোর সাথে কথা বললেই কথা বাড়বে। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। যদি পারিস একটা গাড়ি নিয়ে আয়। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আসো বাবু, তোমায় কোলে নিয়ে বাসায় দিয়ে আসি। যত সব ঢং। শুয়ে আছে ঝিনুক। একটি হাত ঝিনুককে জড়িয়ে ধরেছে, অন্য হাতটি ঝিনুকের মাথায় বিলি কেটে দিচ্ছে। হাতটি ধীরে ধীরে ঝিনুকের ঘাড়ের কাছে এসে স্লাইড করছে। ঝিনুকের ঘুম ভেঙে গেল। এত রাতে তার রুমে কে এসেছে ভাবতেই ভয় পাচ্ছে ও। কিন্তু ঝিনুক বুঝতে পারছে এই মানুষটা কে। এই স্পর্শ তার অনেক আগে থেকেই ছিল। হঠাৎই ঘাড়ে নখের আঁচড় কাটল লোকটি। ঝিনুক কান্নাজড়িত কণ্ঠে লোকটির দিকে তাকিয়ে জোরে চিৎকার দিল, আহা! তারিন ও রিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে বর্ণ এসে ধমক দিয়ে বলল, এভাবে চিৎকার দিলে কেন? পাশে কি ডাকাত পড়েছে? শুভ্রা তখন ঘুমমাখা কণ্ঠ নিয়ে রাগান্বিত স্বরে বলল, ভাইয়া, এই দুইটা মেয়ে হরর মুভি দেখছে। এখন যে ভূতের এন্ট্রি হয়েছে তাই দুইটা এইভাবে চেঁচাচ্ছে। ওদের চিল্লানো শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে পড়েছি। বর্ণ দেখল তারিন ও রিয়া এক একজন আরেকজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। শুভ্রা সোফার উপরে উঠে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুভ্রা, মিথ্যা বলবি না। তুই নিজেও তো ভীতু। ভয় পেয়ে সোফার ওপর উঠে দাঁড়িয়ে আছিস। এত যেহেতু ভয়, তাহলে দেখিস কেন এইসব হরর মুভি? শুভ্রা তখন বলল, হরর মুভি দেখতে ভালো লাগে। তাছাড়া আম্মু আব্বু বাসায় নেই। তুই তো বললি আজ বাসায় আসবি না, তাই তো আপু তারিনকে আজ আমাদের বাসায় থাকতে বলেছে। এখন দেখি তারিন আসার পরে তুইও চলে এসেছিস। আব্বু আম্মু বা আমি বাসায় থাকি আর নাই থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? রিয়া বর্ণের কথা শুনে বিরক্তি গলায় বলল, বলছি না ভালো লাগে, এখন যা, তুই ঘুমা কিন্তু। রিয়ার কথার মাঝে কিন্তু শব্দটি থাকার কারণে বর্ণ খুব ভালো করে বুঝতে পারল কেন রিয়া কিন্তু বলেছে। আর বলতে হবে না, ভয়ে তো এখন একটা মুভিও দেখতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য? শুভ্রা, রিয়া ও তারিন মাথা দিয়ে হ্যাঁ বুঝালো। শুভ্রা তারিন ভাই বোন। বর্ণ সে হলো শুভ্রা আর রিয়ার আপন বড় ভাই। রিয়া হলো শুভ্রার বড় বোন। আদরিনী শুভ্রা ছোট থাকার বর্ণ আর রিয়া তাকে খুব ভালোবাসে। শুভ্রার আব্বু আম্মুরা তারা শুভ্রা দাদু বাড়ি গিয়েছে। সেই সুবাদে তারিনকে নিমন্ত্রণ করলো রিয়া। 3 জন মিলে হরর মুভি দেখেছে আর চিৎকার করছে। 3 মেয়ে চিৎকারে বেচারা বর্ণ তাদের সামনে টুল বসিয়ে বসে রইল। পরদিন সকালে বর্ণ নাস্তা এনে শুভ্রা, তারিন ও রিয়াকে দিল। শুভ্রা ও রিয়া নাস্তা করে রেডি হতে চলে গেল। তারিন বসে বসে খাচ্ছে। ওই কম খা, এমনিতেই মোটা হয়ে যাচ্ছিস। কিছুদিন পর তো তোকে পাওয়াই যাবে না, কেউ ফুটবল ভেবে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দাও কেন ভাইয়া? খাবার মুখে দিয়ে তারিন বর্ণকে প্রশ্ন ছুড়ে দিল। তারিনের মুখে ভাইয়া ডাক শুনে বর্ণের ইচ্ছা করছে তারিনের মুখ চেপে ধরে স্কচ টেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকার জন্য পারছে না। তবু হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার ভাইয়া ডাকলে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজে যা। পড়ালেখা না করলে আমার বাচ্চারা শিক্ষিত মা পাবে না। বর্ণের কথা তারিন এক কান দিয়ে শুনছে আর অন্য কান দিয়ে বের করছে।
ও ওর মতো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তিনজন মিলে ঘুরতে বের হলো। গতকালের ঘটনার জন্য লজ্জায় শুভ্রা আর তারিন কলেজে যাবে না, তাই রিয়াকে জোর করে নিয়ে গেল ঘোরার জন্য। তিনজনের হাতে হাওয়াই মিঠাই আর পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিয়া বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখনো অবধি শুভ্রার সাথে সরাসরি দেখা হয়নি রিয়ার বয়ফ্রেন্ডের। হাওয়াই মিঠাই মুখে দিয়ে শুভ্রা রিয়াকে জিজ্ঞাসা করলো, দুলাভাই কিন্তু মোটেও সুবিধাজনক নয়। 20 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এইরকম কেয়ারলেস ছেলেকে কিভাবে পছন্দ করলি তুই আপু? শুভ্রার সাথে তাল মিলিয়ে তারিনও বলা শুরু করলো, ঠিক ঠিক, দুলাভাই কিন্তু মোটেও ভালো কাজ করছে না। শালিকাদের এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করাচ্ছে, এই দুলাভাই চাই না। রিয়া কিছু বলার আগেই একজন ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলল, হ্যালো রিয়া, সরি দেরি করে আসার জন্য। ছেলেটি মুখের দিকে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে শ্যামলা, হাইট এত বেশি না, বাট চোখগুলো বড্ড সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে। শুভ্রার মনে হয় কিন্তু তার বোন রিয়ার সাথে ছেলেটিকে একটুও মানায় না। রিয়া যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটা ছেলেকে পছন্দ করলো শুভ্রা বুঝতে পারছে না। রিয়া শুভ্রার চোখে দেখে আন্দাজ করতে পারল কিছুটা। শুভ্রার ভুল ধারণাগুলি রিয়া ভেঙে দেওয়ার জন্য শুভ্রাকে প্রশ্ন করলো, আচ্ছা শুভ্রা, বলতো ভালোবাসা কি? একজন মানুষ কিভাবে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়? রিয়ার কথায় শুভ্রা উল্টো জবাব দিয়ে বলল, জীবনে তো প্রেমই করলাম না, আবার ভালোবাসার কি বুঝবো? তবুও মনে যা আসে বল না। প্রেম ভালোবাসা নিয়ে তোর চিন্তা ভাবনা কেমন জানা দরকার। রাস্তার ধারে 4 জন দাঁড়িয়ে কথা বলছে। 3 জন মেয়ে, 1 জন ছেলে। আশেপাশে মানুষগুলো বারবার আর চোখে দেখছে। 4 জন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে তাদের মতোই কথায় ব্যস্ত। শুভ্রা রিয়ার প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে রিয়ার বয়ফ্রেন্ড ইকখান হেসে দিল। উত্তরটি ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেক দিন আর না টিকলে 2 দিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকা পেঁচাল পাড়া, প্রেমিকের উক্তি ওই ছেলের সাথে কেন কথা বলছো, আর কথা বলবে না, কোনো চাচাতো মামাতো ভাইয়ের সাথে কথা বলবা না, কারোর কত কিছু। আর প্রেমিকার উক্তি ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রেক দিয়েছে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, এসব আজাইরা কথাবার্তা বলা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হাম্মি দেওয়ার মতো, অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম ভালোবাসা মানে সারা রাত আজাইরা কথা বলে সাধের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো স্কুল ফাঁকি কলেজ ফাঁকি দিয়ে এইখানে ওইখানে ঘুরে ফেরা আর বাসায় 1000টা মিথ্যে কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু বাবু সোনা লোহা তামা ইত্যাদি ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না, এমনকি আমি নিজেকে অন্য কারোর ভাবতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পরে দেখা যায় প্রেমিকা অন্যজনের হয়ে গেছে আর প্রেমিক আবারও নতুন কাউকে খুঁজছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম মানে ও মাগো টুরু লাভের মতো হাস্যকর ডায়লগ, এইসব ব্লা ব্লা ব্লা। ইকখান শুভ্রার কথা শুনে বলল, রিয়া, তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতন ভাবতো, তাইলে লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবাই প্রেম ভালোবাসা ছাড়াই নাম ডাক হয়ে যেত। ভুল তো কিছু বলি নাই ভাইয়া, আমি প্রেম ভালোবাসা যা মনে করি তাই বলছি, এটা আমার মনের কথা। রিয়া তখন তারিনের দিকে একই প্রশ্ন ছুড়ে দিল। তারিন তখন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, বুক ধক ধক শব্দ করে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে, পুরো মুখ লাল টমেটো হয়ে যায়। ধমকা বাতাস আসে আর চুল উড়িয়ে দিতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায়। এমন কিছু পড়েছিলাম গল্পে, আবার স্টার জলসা বা স্টার প্লাস নাটকগুলোতেও দেখেছিলাম এমন হয়। হিরো হিরোইন 2 জন মাইল দূর থাকলেও বুঝতে পারি কে কোথায় আছে। ইকখানের কাছে তারিন ও শুভ্রার কথাগুলো বড্ড ভালো লাগলো। মেয়ে দুইটা বড় হলেও স্বভাব চরিত্রে এখন বাচ্চাই আছে। ইকখান তখন সবাইকে উদ্দেশ্য করে বলল। রিয়া, শুভ্রা আর তারিন সায় দিল ইকখানের কথায়। রিয়া তখন ইকখানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমরা কোথাও বসে কথা বলি। রিয়ার কথা শেষ হতে ইকখান বলে,
সবাই চুপ করে রইলেও ইকখান আবারও বলে, ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা। ভালোবাসা মানে কমিটমেন্ট, একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। কখনো প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা, ক্ষতি না চাওয়া, সুখে দুঃখে সবসময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা। এই ভালোবাসা কালের মতো পরিবর্তন হবে না, সব সময় একই থাকবে। তবে এই ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়, সারা জীবনের জন্য। সুখে দুঃখে সবসময় ভালোবাসা, মায়া দেখানো, কখনো বা আদর দেখানো, আবার কখনো শাসন করা। ভালোবাসা মনের একটি অনুভূতি। এই অনুভূতিটা কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। এই ভালোবাসা শুধু মানুষে নয়, সব জীব ও জড়ের প্রতিও হতে পারে। তবে জীব জড়ের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা হলো মনুষ্যত্ব। কিন্তু একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে নিখুঁত, যেখানে থাকবে সম্মানবোধ, কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছুই নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। কিন্তু এখন ভালোবাসা, প্রেম ইত্যাদি নামে অনেকেই এর খারাপ প্রভাব করছে। তা কিন্তু আসলে ভালোবাসা না, তা হলো চাহিদা, যা সমাজকে খারাপ করছে। শুভ্র হয়তো সেই ভালোবাসার কারণে এখন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, সে এটাকে চায় না, কোম্পানি নামে বলে। কিন্তু প্রেম ভালোবাসার মাঝেও পার্থক্য আছে। ভালোবাসতে হলে কখনো রূপ দেখে ভালোবাসা ঠিক না। খাঁটি মন ও বিশ্বাসের যোগ্য এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে নেওয়া উচিত। রিয়ার কথা শেষ হতে ইকখান বলে, ডোন্ট মাইন্ড, আমি শুভ্রাকে কিছু বলতে চাই। সবাই চুপ করে রইলেও ইকখান আবারও বলে, রিয়া, আমাকে কেন পছন্দ করেছো? আমার মাঝে এমন কিছুই নেই যা একজন মেয়ের ভালোবাসা পেতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। রিয়া, তুমি বলতে পারো? ইকখানের কথা শুনে শুভ্রা মাথা নিচু করে ফেলল। রিয়া তখন বলল, আমি যেমন মেয়ে, আমার জন্য সুন্দর হ্যান্ডসাম বড়লোক ছেলের অভাব পড়বে না, কিন্তু ভালো একটা মনের খুব অভাব পড়বে। কিছুদিন আগে ফেসবুক জুড়ে ট্রোল হলো, দেখলি না? স্বামী তার স্ত্রীকে খুন করেছে, মনে আছে? প্রথমে আমি তোকে শুধু ছেলেটির ছবি দেখিয়েছিলাম, তুই তো দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে বসেছিলি। যখন বললাম ছেলেটা খুনি, তখন কি বলেছিলি মনে আছে তোর? শুভ্রা উত্তর দিল, বলেছিলাম সুন্দর মুখের আড়ালে শয়তান লুকিয়ে থাকে, কিন্তু এই বলে সব সুন্দর ছেলেরা কি খারাপ? আরে গাধি, সবাই খারাপ হতে যাবে কেন? কালো ফর্সা, লম্বা খাটো, চিকন ও মোটা, সবার মাঝেই খারাপ ভালো আছে। কিন্তু আজকাল ছেলে মেয়ে ফর্সা বা হ্যান্ডসাম, কিউট বা হট লুকিং না হলেও মুখ ফিরিয়ে নেয়। এটা খুব অন্যায়। চেহারা সৌন্দর্য মহান আল্লাহ তাআলা দান করেছেন, হে নিয়ে অহংকার বা কষ্ট পাওয়ার অধিকার কারণেই। আল্লাহ তাআলা বুঝে শুনেই সবাইকে তৈরি করেছেন। তার মানে ভালোবাসতে হলে সুন্দর কালো না দেখে ভালো মানুষ অনুযায়ী ভালোবাসতে হবে? হেই তো লক্ষ্মী বোন আমার, কি সুন্দর বুঝে গেল। শুভ্রা ইকখানের কাছে সরি বলল। ইকখান মজার ছলে সব উড়িয়ে দিল। চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে বিকালে বাসায় চলে গেল। বর্ণ রাতে রিয়া আর শুভ্রার সাথে বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল কারণ তারিন সম্পর্কে কিছু জানতে পারা, তারিনের ব্যাপারে কিছু বলা। শুভ্রা খাটের মাথায় বালিশ লম্বা করে দিয়ে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় বই পড়ছে। রিয়া চেয়ারের উপরে পা তুলে পড়ছে। বর্ণের কথা শুভ্রা ও রিয়া পড়া থেকে অমনোযোগী হয়ে বর্ণের কথায় মনোযোগ দিল। শুভ্রা, তারিনের কি রিলেশন আছে? শুভ্রা চেয়ারায় বিরক্তি ভাব এনে বলল, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না আমার। তারিনের রিলেশন থাকুক আর না থাকুক তোর কি? ও আচ্ছা, তার মানে নেই। এভাবে রেগে যাচ্ছিস কেন আজও? ফাজিল পোলা সবসময় এক কথা শুনতে কার ভালো লাগে? আচ্ছা, তোর কি খারাপ লাগে না এক কথার প্রতিদিন রিপিট করা? রিয়ার কথার ভাবনা ক্ষীণ ভঙ্গিতে উত্তর দিল বর্ণ। বিরক্ত লাগলে কি আর জিজ্ঞেস করতাম? আচ্ছা, তোরা পড়ালেখা কর, আমার কাজ আছে, আমি যাচ্ছি। বর্ণ রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুভ্রা দৌড়ে দরজা লাগিয়ে দিল। রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলো, এই ছেলেকে বিশ্বাস নেই, কখন কিভাবে চলে আসতে পারে জানতেও পারবো না। যাই বলিস, শুভ ভাইয়া কিন্তু তারিনকে খুব লাভ করে। ভাইয়া শেষমেশ এই পেতনিকে পছন্দ করলো। পৃথিবীতে মেয়ের কি খুব অভাব ছিল, বুঝলি রে আপু? ফাইজলামো বাদ দিয়ে পড়তে বস। রুমের ভেতরে একা একা পায়চারি করছে রোয়ান। কিছুক্ষণ আগে বাবার অনেক গালি খেয়ে পেট ভরে গেছে ওর। এই কথাটা মানুষ যাকে রোয়ান বাঘের মতো ভয় পায় পায়চারি করছে আর হাত কামড় দিচ্ছে।
যখন খুব টেনশনে থাকে রোয়ান তখন এই কাজটা করে। সে চিন্তার কারণে রোয়ান তার বাবাকে বলেছিল সে ঘুরতে যাবে টাকা দেওয়ার জন্য কিছু। রোয়ানের বাবা টাকা দিতে নারাজ, সেজন্য টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে তার। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে নিল রোয়ান। পরদিন বাড়ি থেকে পালিয়ে দৌড়ে রাস্তার মোড়ে যাচ্ছে রোয়ান। ভোর সকালে বাসায় কাউকে কিছু না বলে পালিয়েছে সে। হাতে একটা লাগেজ, রাস্তার ধারে এসেই লাগেজটা রাস্তায় রেখে ওর বন্ধু আবিরকে ফোন দিল। আব্বে হালা, তাড়াতাড়ি আয়, আমার আব্বা এক্ষুনি চলে আসবে, পরে আর আমার ঘুরতে যাওয়া হবে না। ফোনের ওপাশ থেকে ঘুমমাকা কণ্ঠে আবির পড়ল, সরি, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। আবিরের বাচ্চা, একবার খালি তোর সামনে পাই তাহলে আমার জুতা তোর গাল মনে রাখিস। শালা তাড়াতাড়ি আয় বলছি, 10 মিনিটের ভিতর না আসলে তোরে খুন করব বলে দিলাম। খুনের হুমকি পেয়ে ঘুম থেকে উঠে বসে ফোন নাম্বার চেক করলো। রোয়ানের ফোন নাম্বারটা দেখে ভয়ে ঢোক গিলে পড়ল। এই শোন রোয়ান। আবির কিছু বলতে যাবে রোয়ান ফোন কেটে দিল। এত ভোরে মানুষজন রাস্তায় কমই পাওয়া যায়, তাই রোয়ান মেয়েদের মাস্ক মাথায় পেঁচিয়ে টঙের দোকানের সাথে বসার যে জায়গাগুলোতে বসে রইল। পালিয়ে আসার সময় যখনই ব্যাগ গুছাচ্ছিল তখনই স্কার্ফটা চোখে পড়ে। এই স্কার্ফ শুভ্রার। বাস থেকে নামার সময় ভুল চক্করে স্কার্ফ ফেলে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে স্কার্ফ একদম নতুন, মাত্র কিনে এনেছে। শুভ্রার সেই স্কার্ফ এখন রোয়ানের মাথায় দিয়ে বসে আছে। আবিরের বাচ্চা, যদি 10 মিনিটে না আসিস তাহলে আজ জুতা পেটা করবো তোকে। রোয়ান ঘড়ির দিকে তাকিয়ে গজগজ করতে নিজের পায়ের দিকে তাকালো। ও গড, এটা কি করলাম আমি? পালানোর জন্য শেষমেশ 2টা 2 কালারের জুতা পরে আসলাম। এখন যদি রাস্তায় আমায় কেউ দেখে নির্ঘাত পাগল ভাববে। সব দোষ আমার আব্বার। বলছি ঘুরতে যাব, কিন্তু দিবে না, তাই তো পালিয়ে আসছি। এখন যখন বাসা থেকে টাকা ও ছেলে কাউকেই খুঁজে পাবে না, তখন দেখব কাকে এত শাসন ও বকা দেয় আব্বু। আবিরের জন্য ওয়েট করছে রোয়ান। 27 মিনিট পর আবির গাড়ি থেকে গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবিরকে বলল ব্যাগ গাড়িতে ওঠাতে। আমি কি তোর চাকর নাকি? যখন যা বলবি সব শুনবো। দোস্ত দেখ, 2 কালারের জুতো পরে আসছি, প্লিজ ব্যাগ উঠিয়ে গাড়ি স্টার্ট দে। সিফাতের কাছে যাওয়ার আগে শপিং মলে যেতে হবে। জুতো না কিনলে মান সম্মান আর কিছুই থাকবে না। আবির ব্যাগপত্র গাড়িতে তুলে প্রথমে শপিং মলে গেল। রোয়ান তার জুতোর মাপ ও কী ধরনের জুতো পরে ডিটেলসে বলল। আবির জুতো কিনে আনলো। সিফাতের বাসা থেকে ড্রপ করে তারা ঘুরতে বের হলো। 5 দিন কেটে গেল। তারিন আর শুভ্রা লজ্জায় আর 5 দিন ভার্সিটিতে যাবা তো দূরে, মুখের নাম পর্যন্তই আনে নাই। শুক্রবার রিয়াকে দেখতে আসবে ইকখানের বাসা থেকে। শুভ্রার বাবা মা ইকখানের ব্যাপারে সব জেনেই বিয়েতে মত দিয়েছে। যেখানে তাদের বিয়ের সমস্যা নেই সেখানে তারা আর অমত পোষণ করলো না। সকালে নাস্তার পর থেকেই সাজানো হচ্ছে রিয়াকে। তারিন ও শুভ্রা রিয়াকে সাজিয়ে তারা সাজতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ণা একটু পরপর শুভ্রার রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আবারও চলে যায়। বর্ণা জানে মেয়েদের সাজতে সময় লাগে, আর এখানে 3 জন মেয়ে সাজবে, সময় তো লাগবেই। কিন্তু তারিনকে দেখানো পর্যন্ত তার শান্তিও হচ্ছে না। শুভ্রার ভয়ে দরজায় টোকা দিতেই পারছে না। বর্ণা নিষ্পাপ বাচ্চার মতো ইনোসেন্ট মুখ করে দরজার কাছে ফিসফিস করে দরজাকে বলল, আলিবাবা 40 চরের সেই পাহাড়ি ঝর্ণার মায়া দরজা হয়ে যা প্লিজ। আমার হবু বউকে দেখার জন্য আর তর সইছে না, প্লিজ খুলে যা দরজা। যতই যাই বলুক দরজা কি নিজেভাবে খুলতে পারে? পারে না তো, তাই মন খারাপ করে বর্ণ চলে গেল। পাত্রপক্ষের সবাই এসেছে। সবাই বলতে স্বয়ং পাত্র আর তার বাবা মা, পাত্রর ভাই ও তার বন্ধুদের জন্য ওয়েট করছে সবাই। আজই বিয়ের সব কিছু ঠিক করে ফেলবে। ইকখানের বাবা হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়েই ইকখানের বাবা হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়েই বিআই বিয়ানের সাথে ঠাট্টা করছেন। ছোট ছেলে তার অভদ্র, তিনি খুব ভালোভাবেই জানেন। তিনি ইচ্ছুক ছিলেন না তার বদ ছেলে আসুক, কিন্তু বড় ছেলের আবদারের জন্য না করতেও পারলেন না। সোফার এক কোণে শুভ্রা ও তারিন গালে হাত দিয়ে বসে আছে। তারিনের উল্টো পাশে বর্ণ বসে আছে। তারিনকে আজ মারাত্মক সুন্দর লাগছে, চোখ এড়ানো দায় হয়ে যাচ্ছে তার। তারিন শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোর ভাই দেখ কিভাবে তাকিয়ে আছে আমার দিকে।
ভাইয়ার চোখে টেরা কখন কোন দিকে তাকায় বোঝাই যায় না। এমা কবে থেকে এমন হলো? তোকে যেদিন থেকে দেখেছে, শোন, ভাইয়া তোকে পছন্দ করে। ভাইয়া যদি প্রপোজ করে সহজে রাজি হবি না, অনেক ঘুরিয়ে পরে রাজি হবি। আর একটা কথা, ভাইয়া যে তোকে গিফট দিবে অর্ধেক আমার, ওকে? শুভ্রার কথা শুনে তারিনের খুব হাসি পেল। নিজের ভাইয়ের জন্য সবাই কত কষ্ট করে যেন তাড়াতাড়ি সেটেল হয়ে যায়, কিন্তু শুভ্রা একদমই ভিন্ন। সে চায় তার ভাই দেবদাস হয়ে তারপর প্রেমিক হোক। বুঝলাম। এখন বল, আর কতক্ষণ বসে থাকবো? জানি না রে, আপুর দেবর আসবে, পরে নাকি বিয়ের কথা হবে। আজব লোক। আজ যে তোর ভাইয়ের বিয়ের কথা হবে তার আগে আসা উচিত ছিল না? লেট লতিফ ছেলে একটা। কলিং বেল বেজে উঠল। বন্ধ দরজা খুলে 3জন ছেলেকে বাসার ভিতরে নিয়ে আসলো। শুভ্রা ও তারিন ছেলেগুলোকে দেখে চোখ চড়ক গাছ হয়ে গেল, কেননা 3জন ছেলে আর কেউই না, রোয়ান, সিফাত আর আবির। শুভ্রা উঠে দাঁড়িয়ে পড়ল। রোহান শুভ্রাকে দেখে অবাক হয়ে গেল। রোহানকে দেখে শুভ্রার চোখ দুটো ভিজে উঠল, কিন্তু মুখে প্রকাশ না করে তারিনকে নিয়ে নিজের রুমে চলে গেল। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করা হলো। 20 দিন পর বিয়ে। রিয়া ও ইকখান খুব খুশি। রোয়েন সে তো রিয়ার সাথে আড্ডায় মেতে উঠল। রোয়েনের খুব পছন্দ হয়েছে রিয়াকে। রিয়ার কাছ থেকেই জানতে পারলো শুভ্রা তার ছোট বোন। বর্ণ তারিনকে নিয়ে তার রুমে চলে গেল। কিছু কথা নাকি বলবে যেন। তারিন যাওয়ার আগে শুভ্রাকে চোখ টিপ দিয়ে গেল। শুভ্রা চোখ টিপ দিয়ে মুখে দুষ্টুমির হাসি দিল। নিজের রুমে একা বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে সে। ড্রয়িং রুমে যেতেই একদম ইচ্ছাই করছে না তার। রোয়েন ও তার বন্ধুর সামনে পড়তে ইচ্ছাও করছে না তার। সবার সামনে অপমানিত হওয়ার পর অন্য কেউ হলে হয়তো আর ভার্সিটিতেই যেত না, কিন্তু শুভ্রা মনকে সান্ত্বনা দিয়ে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একা একা বোরিং ফিল লাগায় বাসার ছাদে চলে গেল। অস্বস্তি বোধ হলেও প্রকৃতির সাথে সময় কাটালে শুভ্রার অস্বস্তি বোধ চলে যায়। প্রকৃতির সাথে কথা বলে এক ধরনের ভালো লাগা কাজ করে তার। পায়ের নুপুরের ছন্দ মিলিয়ে শব্দে রোয়েনের কানের কাছে আসতেই ফোন উপর থেকে নিচে নামিয়ে পেছনে ঘুরে শুভ্রাকে দেখে তাকিয়ে রইল। শুভ্রা ভাবেনি রোয়েন এইখানে আছে, যার জন্য সে সবার সাথে আড্ডা দিতে পারছে না। তার সামনে থেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে। শেষমেশ কিনা সেই তার সামনে আসতে হলো। শুভ্রা রোয়েনকে দেখে চলে যেতে নিলে রোয়েন পিছ থেকে ডাক দিল, মিস শুভ্রা। শুভ্রা পিছন থেকে বলল, কিছু বলবেন? সরি মিস বেআইন, সেদিন একটু বেশি করে ফেলেছি আপনার সাথে। ভাবির কাছ থেকে শুনলাম বেশ কিছুদিন ধরে নাকি ভার্সিটিতে যাচ্ছেন না। আমার ইচ্ছে, ভার্সিটি কি না আপনাকে কেন বলবো? তাও ঠিক, বাট আমার জন্য যদি না যান তাহলে ড্রাইভার তো আমারই, তাই না? শুভ্রা শ্বাস ফেলে বলল, এখানে কি করছেন আপনি? ফোনে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। আপনাদের এইখানে রবি সিমের নেটওয়ার্ক নাই বললেই চলে। আমাদের এখানে গ্রামীণ সিম ভালো চলে। তাছাড়া আপুকে বললেই তো আপু ইন্টারনেটের কোড বলে দিত। তুমি কি এখনো রেগে আছো আমার প্রতি? রেগে থাকলে আর কি হবে? এখন তো আপনি আপুর দেবর হতে চলেছেন। রেগে থাকলে আত্মীয়তা তেমন ভালো থাকে না। তোমাকে যেমন বাচ্চার স্বভাবের ভেবে এসেছি, তুমি কিন্তু তেমন না। মন থেকে বড় মানুষের মতো কথা বলো। আমি আসছি। শুভ্রা যেতে নিলে তার পায়ের নুপুরের শব্দ আবারও বেজে উঠল। রোয়েন তখন এগিয়ে এসে উঠল। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ। মেঠো সুরের ছাই রে মেঠো সুরের ছাই, রং বেরঙের বেলোয়ারি সাতরঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ। শুভ্রা পিছন ফিরে বলল, দয়া করে এই গলা নিয়ে গান গাইবেন না, তাহলে মানুষ আপনাকে মারতে আসবে। গলা কি খুব খারাপ? বাজে গলা। আচ্ছা, তুমি কি খুব বিরক্ত হচ্ছ আমার কথায়? শুভ্রা সত্যি সত্যি খুব বিরক্ত হচ্ছে, কিন্তু নতুন আত্মীয়র সামনে কথাটা বলা ঠিক হবে না। কিছুদিন পর তার বোন ওদের বাড়িতে যাবে, তখন যদি প্রতিশোধ নেয় তাহলে খারাপ হবে, সেই ভেবে বলল, বিরক্ত হচ্ছি না, বাট আপনাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ড্রয়িং রুমে যদি কোনো কাজ থাকে তাহলে তো সেই কাজই করতে হবে, তাই চলে যাচ্ছি। আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছো। মোটেও না। থাক, মিথ্যা বলতে হবে না। চিন্তা করবে না, আমাদের বাসায় গেলে 1 মাস রেখে দিব, বাসা থেকে বের করে দিব না। আসছি আমি। শুভ্রা দ্রুত পা চালিয়ে সিঁড়ির কাছে যেতে নিলেই সিফাত আর আবিরকে দেখতে পায়। সিফাত মুখ টিপে হাসি ভাব নিয়ে বলল, রোহান কি উপরে? আবির কথা কেড়ে নিয়ে বলল,
রন কবে মারা গেছে? তুই যে ওপারে বলছিস। শুভ্রার সামনে সিফাত আর আবিরকে পা দিয়ে লাথি মেরে বলল। উপরে মানে ছাদে নাকি জিজ্ঞাসা করছি, সব সময় উল্টাপাল্টা কথা। আবির শুভ্রার দিকে তাকিয়ে বলল। বিয়ান, শাস্তি কিন্তু এখন থেকে আবারও শুরু হতে চলছে। আগে তো ভয় পেয়ে কম শাস্তি দিয়েছি, কিন্তু এখন থেকে বেশি শাস্তি দিব বিয়ান হিসাবে। আবিরের কথায় তারিন ফোড়ন কেটে বলল। এখন আমরাও জেনে গেছি বিআইদের শাস্তি কিভাবে দিতে হয়। গতবার তো সিনিয়র ভাইয়া হিসেবে চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ থাকবো না। শুভ্রা তারিনের হাতে হাত রেখে সিফাত আর আবিরের দিকে তাকিয়ে বলল। সাবধানে থাকবেন কেমন, কখন কি হয়ে যায় বলা মুশকিল। দুইজন হাসতে হাসতে চলে যায়। আবির ও সিফাত ছাদিকে রিয়ানকে ডেকে আনলো। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল পাত্রপক্ষরা। রাতে খাবার টেবিলে শুভ্রা, রিয়া, তারিন ও শুভ্রার বাবা মা বসে খাবার খাচ্ছে। বর্ণের মাথা ব্যথার কারণে সে ওষুধ খেয়ে শুয়ে আছে। শুভ্রা তখন একটু দুষ্টুমি করার জন্য বলল। আম্মু, আপুকে আর খাবার দিও না, দেখছো না আপু কত মোটা হয়ে যাচ্ছে, বিয়ের পর তো আরো মোটা হয়ে যাবে, তখন সবাই আপুকে দেখলে হাসাহাসি করবে। তাছাড়া দুলা ভাই আর আপু তখন একসাথে কোথাও ঘুরতে বের হলে সবাই বলবে আপু দুলা ভাইয়ের বড় বোন, তখন কি আপুর ভালো লাগবে? শুভ্রার বাবা ছোট মেয়ের কথায় বেশ মজা পাচ্ছে, কিন্তু শুভ্রার মা ভয়ে চুপসে গেলেন। তিনি সাজসজ্জার রূপচর্চা নিয়ে বেশ সেন্সিটিভ। ভয়ানক দৃষ্টিতে বড় মেয়ে রিয়ার দিকে তাকিয়ে শুভ্রার দিকে তাকালেন। ভীত গলায় বললেন। এখন কি করব শুভ্রা? রিয়া মায়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা ও ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শুভ্রার দিকে। শুভ্রা মেয়েটা মোটেও সুবিধাজনক নয়, খুব ভালোভাবেই জানে সে। শুভ্রার কাছে বেশ ভালো লাগছে রিয়ার মুখখানা, কিন্তু মুখে হাসি না রেখে গভীর গলায় বলল। আম্মু, আপুকে আজ তিতা করলের জুস খাওয়ায়, সাথে নিম পাতার রস খাওয়াবে, মোটা শরীর অর্থাৎ চর্বি বাপ বাপ করে পালাবে। তারিন শুভ্রার কথা শুনে মুচকে হাসছে। শুভ্রার নজরে তারিনের হাসি চলে আসে। শুভ্রা আরেকটু মায়ের দিকে দুঃখে দুঃখে ভাব নিয়ে বলল। ছি ছি, নিজের প্রতি লজ্জা করছে। আমাদের বাসায় নাদুস নুদুস একটা মেয়ে এসেছে, কিন্তু যখন বের হবে চিকনি চামেলি হয়ে। ছি, লজ্জায় রাস্তায় মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি আমার বান্ধবীকে এইভাবে কষ্ট দিচ্ছ, ছি। শুভ্রার মা তারিনের দিকে তাকালো। তারিন হাত থেকে খাবার প্লেট রেখে শুভ্রার দিকে তাকিয়ে আছে, যেন সে তার সামনে কোনো ভূত দেখেছে। শুভ্রা, কি বলছিস এইসব? আমি তো তোদের বাসায় এসে আরো মোটা হয়ে যাচ্ছি। বাসা থেকে যে জামা কাপড় পরে এসেছি সকালে, সেগুলো তো এখন গায়েই হচ্ছে না। তারিনের দিকে না তাকিয়ে খাবার মুখে নিয়েই শুভ্রা বলল। ধন্যবাদ দোস্ত, জানি তুই খুব ভালো, তাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চাচ্ছিস না, কিন্তু আমি প্রতিবাদী মহিলা, আমার কাছে অন্যায় তো অন্যায়। রিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ্রার আম্মু সবাইকে থামিয়ে শুভ্রার কথা অনুযায়ী বাসায় করলা থাকায় তার জুস বানিয়ে রিয়ার মুখে ঢেলে দিল। নিম পাতা আপাতত নেই, বাট সকালে তিনি ঠিকই জোগাড় করে রাখবেন। তারিনের খাবারের বেশি বেশি খাবার দিচ্ছেন। তারিন খেতে পারছে না, কিন্তু শুভ্রার মা দিয়েই যাচ্ছেন। রাতের খাবারের পর রিয়া মুখ চেপে ধরে শুভ্রাকে বকছে। পুরো মুখ তার তিতা হয়ে আছে, এমনকি বমি বমিও পাচ্ছে তার। শুভ্রার দিকে তাকিয়ে বলল। শুভ্রার বাচ্চা, এমন কেন করলি আমার সাথে? তোর কোন জন্মের শত্রু ছিলাম আমি, বজ্জাত মেয়ে? কেন আমায় করলা জুস খাওয়ালি বলতো, ফাজিল মাইয়া? এখন আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিব। শুভ্রা রিয়ার কাঁধে হাত রাখলো, বড় বড় চোখ করে বলল। বিয়ের আগে বমি ভাবা যায় এসব? ছি আপু, মান সম্মান আর রাখলি না। শুভ্রাকে ধরে মারতে ইচ্ছা করছে রিয়ার, কিন্তু পারছে না। এখন রিয়ার মাথা ঘুরছে। নিজের মাকে এখন তার জেলে দিতে ইচ্ছা করছে। কেউ নিজের মায়ের সাথে এমন করে? করলার জুস, তা আবার চিনি ছাড়া, ছি, কি বাজে খেতে। রিয়া তখন তারিনকে উদ্দেশ্য করে বলল। ওই, কেউ আমার ধর, আমি এক্ষুনি পড়ে যাব। তারিন দ্রুত গতিতে রিয়াকে ধরে। শুভ্রা খাটের উপর পা তুলিয়ে বসে, আর তারিন ও রিয়ার কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারিন রিয়াকে ধরে খাটে বসিয়ে নিজেও ধপ করে বসে পড়ল। গলায় হাত বুলিয়ে জোরে জোরে ঢেকুর তুলছে। আমার তো কথা বলতে এখন কষ্ট হচ্ছে। আন্টি আজ যা খাবার খাইয়েছে, আমি তো মনে হয় মরে বেঁচে আছি। ভাবছিলাম তোদের বাসায় একমাত্র বউ হব, কিন্তু আজকের পর থেকে বউ হওয়ার ইচ্ছাটা সারা জীবনের জন্য মিটে গেছে। তোর ভাইকে দেবদাস বানিয়েই ছাড়বে দেখিস। রিয়া তখন রাগী গলায় বলল। সব দোষ ওই শুভ্রার,
এখন এই ফাজিল মেয়ের জন্য আমার ইনোসেন্ট মার্কা ভাইয়াটারে কেন কষ্ট দিবি? কিছু বলতে বা মারতে হলে এই বজ্জাত মেয়েটাকে বল বা মার। তারিন চিত হয়ে শুয়ে গায়ে কম্বল দিয়ে নিরুপায় সুরে বলল, আমি এখন কিচ্ছু পারুম না রে বোন। কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, হাত পা চলবে তো দূর। আজ লাইটটা অন থাকুক, কচ পেটে সমস্যা হতে পারে, বদহজম হয়ে গেছে। রিয়া তখন চেঁচিয়ে উঠল, এই তারিন, তুই আজ ভাইয়ার রুমে গিয়ে ঘুমা। এমনিতে বমি বমি ভাব লাগছে, এখন আবার যদি তুই বমি করে সব ভাসিয়ে ফেলবো কিন্তু। ভাইয়া তোকে ভালোবাসে, তার মানে তোর ভালোবাসে যাবন তুই। তারিন কিছু না বলে পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। শুভ্র তখন নিজের প্রতি রাগ লাগছে, তার আজকের দুষ্টুমি বেশ করে ফেলেছে। মানুষের শরীর নিয়ে দুষ্টুমি করা একদমই ঠিক না। এখন সারা রাত তারিন ও রিয়ার ঘুম হবে না ভালো করে, এইসব ভাবতেই তার কান্না পাচ্ছে। পরদিন সকালে ইকখান বেঘরে ঘুমাচ্ছে। রোয়ান ইকখানের কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়া এখনো বিয়ে করিসনি, কিন্তু যেভাবে ঘুমাচ্ছিস মনে হচ্ছে সারা রাত বউয়ের সাথে প্রেম আলাপ করে বড্ড ক্লান্ত হয়ে গেছিস। ইকখান ঘুমের ঘরে রোয়ানকে জড়িয়ে ধরে বলল, রিয়া বেবি, কোথায় ছিলে তুমি? জানো কতগুলা ফোন দিয়েছি, কিন্তু তোমার দেখা তো পাচ্ছি না। আব্বে হালা, ও সরি আব্বে ভাইয়া, আমি ভাবি না, তোর অনলি ওয়ান ছোট ভাই। ছি, আমার সাথে কি করছিস তুই? বেসুরা গলায় গান ধরল ইকখান। তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। একা একা রাত জেগে আমি তোমাকেই খুঁজিব, কিন্তু তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। রোয়ান অনেক চেষ্টা করার পরেও যখন নিজেকে ছাড়াতে পারছে না, তখন হাতের কাছে টি টেবিল দেখে সেখান থেকে পানির জগ এনে ইকখানের মাথায় ঢেকে দিল। ইকখান তড়িঘড়ি করে উঠে মাথা ঝাড়াতে লাগলো। ওই কি করছিস এইসব? আমার বিছানার বালিশ এমনকি শরীর ভিজিয়ে ফেলছিস, অসভ্য ছেলে কোথাকার। এক্ষুনি বাবাকে বলে তোকে বাড়ি ছাড়া করছে। ওয়েট ভাইয়া তাড়াতাড়ি বল, তুই তো জানিস এই বাড়িতে আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র তোর জন্য এই বাড়িতে পড়ে আছি। এখন তুই যদি বিদায় করে দিস তাহলে তো আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই এই রোয়ানের নেই। ওকে, বাসলাম বাবা। ইকখান বিছানা থেকে উঠে রোয়ানের পিঠে চড় মেরে বলল, তুই কোনোদিন ঠিক হবি না। আমি রোয়ান বস, সে অতীতে যেমন বর্তমানে তেমন আর ভবিষ্যতে তেমনই থাকবে। ওকে। ইকখান তোয়ালে নিয়ে চলে গেল। রোয়ান তার রুমে গিয়ে সিফাতকে ফোন দিল। হেই ব্রো, কই তোরা? সিফাত মুখে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আমাদের বিয়ানের জন্য ধামাকা রেডি করছি, যেমনভাবে বলছিস তেমনভাবেই হচ্ছে সব। ওয়াও গ্রেট, এখন শুধু বিয়ান সাহেব আর কলেজে পা রাখা অব্দি ওয়েট করতে হবে। হা 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 হা। রোয়ানের হাসিতে ফোনের ওপাশ থেকে সিফাত ও আবির হাসা শুরু করলো। আবির শীষ বাজিয়ে বলল, এই যে বিয়ান সাহেব, ভাব নিয়েন না, তিনটা বিয়াই যেন দেখাও দেখেন না। হা হা হা। তারিন ও শুভ্রা ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটিতে আসা মাত্রই আবির ও সিফাত দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। শুভ্রা নাক মুখ কুচকে চোখ জোড়া সন্দেহজনক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে পড়ল। কি হয়েছে, সামনে আসলেন কেন? আবির তখন বলল, আরে বিয়ান সাহেব, এখন কি দেখলেন সামনে আসার? এখন থেকে তো আমরা আপনার সামনেই থাকবো প্রতিদিন, হাজার হোক বড় ভাইয়ের শালি বলে কথা। ক্লাসের দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। শুভ্রা ও তারিন যেতে নিলে বাইক চালিয়ে তাদের সামনে আগমন ঘটে রোয়ানের। রোয়ান এসে শুভ্রার সামনে দাঁড়িয়ে বলল, সবসময় তো ক্লাস করতেই পারবে মিস শুভ্রা, আজ চলো কোথাও ঘুরে আসি। আমি কোথাও যাব না সিনিয়র ভাইয়া অ্যান্ড বিআই সাহেব। তোমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছি শুভ্রা, প্লিজ চলো। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে চোখ ইশারা করে বলল, ওকে চলুন বিআই সাহেব। রোয়ানের বাইক তারিন ও শুভ্রা উঠেছে, সিফাত বাইকে আবির। হাসি খুশি ভাবে রোয়ান একটা বাসায় নিয়ে গেল। শুভ্রা ও তারিন ভয় পাওয়া সত্ত্বেও রোয়ান ও সিফাত ও আবিরের সাথে সে বাড়িতে প্রবেশ করে। রুমের দরজার কাছে আসতেই রোয়ান পকেটে হাত দিয়ে বলল, লেডিস ফার্স্ট, তাই তোমরা দুইজন দরজা খুলে ভিতরে যাও। তারিন ভয়ে ভয়ে ঢোক গিলে শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা তারিনকে আশ্বাস দিয়ে বলল, বিআই সাহেব এমন কিছু করবে না যার জন্য আমাদের কষ্ট করতে হবে, তাই না বিআই সাহেব? অফকোর্স বিআইন। শুভ্রা ও তারিন দরজা খুলে ভিতরে পা রাখতেই বিভিন্ন রং মিলিয়ে দরজা ও উপরে দড়ি দিয়ে বাঁধা একটা পাত্রতে রং মেশানো পানি তারিন ও শুভ্রার পুরো শরীরে পড়ে গেল।
শুভ্রা ও তারিনের এই অবস্থা দেখে সিফাত ও রোয়ান ও আবির হাসাহাসি শুরু করে দিল। শুভ্রা ও তারিন রাগে গজগজ করতে করতে বলল, এটা কি করলেন আপনারা? রোয়ান তখন শুভ্রার চুলগুলো আলতো হাতে উপরে তুলে বলল, রং খেলা হলো। অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ানদের সাথে রং খেলার, আজ ইচ্ছা পূরণ হলো। আবির তখন ফোন বের করে বলল, প্লিজ এইদিকে তাকাও, পিক তুলি। আজ প্রচুর রিয়্যাক্ট হবে রে আমার আইডিতে। শুভ্রা ওদের তিনজনের দিকে তাকিয়ে রোয়ানের হাত থেকে তার ব্যাগ কেড়ে নিল। দরজা খোলার সময় রোয়ান শুভ্রা ও তারিনের ব্যাগ নিয়েছিল। শুভ্রা ব্যাগ থেকে টিফিন বক্স বের করলো। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, বাহ, বিয়ান দেখছি আমাদের জন্য ট্রিট নিয়ে আসছে। ওই চল খাওয়া যাক। সিফাত শুভ্রার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিয়ে বিছানায় বসলো। আবির ও রোয়ান সিফাতের পাশে বসলো। বক্স খোলার সাথে সাথে তেলাপোকা অনেকগুলো তাদের শরীরে এসে বসলো। শুভ্রা ও তারিন কোমরে হাত রেখে হাসতে লাগলো। তারিন চিল্লিয়ে বলল, আজ সকালে শুভ্রা বেবি প্ল্যান করেছিল আপনাদের জন্য এরকম একটি গিফট নিয়ে আসবে। আপনারা যখন বলেছিলেন আপনাদের সাথে এখানে আসার জন্য, তখন আমরা রাজি হয়েছিলাম এই জন্যই, কিন্তু জানতাম না আপনাদের এরকম বদমতলব আছে। শুভ্রা তারিনকে ফ্লাইং কিস দিয়ে রোয়ানের দিকে তাকিয়ে বলল, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বিআই সাহেবরা। এখন বোঝেন মেয়েরা দুর্বল নয়। রোয়ান তখন শরীর ছেড়ে শুভ্রাকে বলল, ওই দেখো নিজের পায়ের দিকে। শুভ্রা পায়ের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কেননা তার পা দিয়েও তেলাপোকা উপরে উঠছে। কুত্তা, বিলাই, ইন্দুর, ছাগল, অ্যানাকন্ডা, সাপের লেজ, কুমিরের দাঁত, হাবলা মাছ, হাতির লেজ, তোরা কিনা শেষমেশে আমার সাথে বেইমানি করলি। তোদের এনেছি ওদের ভয় দেখানোর জন্য, আর তোরা কিনা এই নাদান ইনোসেন্ট মেয়েটার সাথে এমন করলি, ভয় দেখাইলি। দেখিস তোদের উপর খোদার গজব পড়বে, টাটকা টাটকা ইন্দুর পড়বে। অসভ্য তেলাপোকা, এই অসভ্য ছেলেদের গায়ে পড়ে এখন অসভ্য হয়ে গেছিস। শুভ্রার কথা শুনে রোয়ান হেসে দিল। শুভ্রার কাছে গিয়ে বলল, আরও কি এমন করবে মিস শুভ্রা? অবশ্যই এমন করব। আপনি আমার সাথে এমন করলে আমি কেন করব না? ওকে, তোমার যা ইচ্ছা করো। বাই দ্য ওয়ে, তোমরা এখন কিভাবে বাড়িতে যাবে? শুভ্রা ও তারিন নিজেদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে গেল। চোখ নিচু করে ফ্লোরে তাকিয়ে রইল। সিফাত ফোনে এক্ষুনি ওদের দুইজনের জন্য ড্রেস অর্ডার কর, ওদের বাসায় যেতে হবে। সিফাত ফোনে ওদের জন্য পোশাক অর্ডার করে আবিরকে নিয়ে খাবার আনতে চলে গেল। রোয়ান রুমের বাইরে দাঁড়িয়ে রইল। তারিন ও শুভ্রার কাছে বলল, ওদের যেমন খারাপ ভাবছিলাম তেমন খারাপ না ওরা। চুপ, ওরা আমাদের এমন করেছে, এখন ওরাই ড্রেস কিনে আনছে। এইখানে ভালোর কি আছে? তারিন কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বর্ণ ভাইয়া নাম দেখে শুভ্রাকে বলল, তোর দেবদাস ভাইয়া ফোন দিয়েছে, ফোন কি রিসিভ করব? হ্যাঁ, ফোন রিসিভ কর, বাট বলবি না আমরা কোথায় আছি। বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করার যে কতটা ঝামেলা জানা ছিল না সাদিয়ার। ফারাদকে বিয়ে করে এখন জানতেও ও বুঝতে পারছে খুব ভালোভাবেই। শাশুড়ি মায়ের জন্য জোর গলায় কিছু বলতেও পারে না সে। আজ 3 দিন ধরে ক্রিম শেষ হয়ে গেছে, কিন্তু ফারাদকে বললে তার মনে থাকে না। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে তার মনে হচ্ছে মাথায় ডিম ভাজি করলে নিঘাত হয়ে যেত। সমস্ত রাগ নিজের কাছে ভরণ পোষণ করে তারিনকে বলছে তার বর ও শাশুড়ি মায়ের কথা। আপু তুই এখন তোর এইসব কথা বন্ধ করতো, এমনিতে অনেক ভিজে থাকার কারণে ঠান্ডা লাগছে। সাদিয়া ও তারিন 2 বোন। সাদিয়ার বিয়ে হয়েছে 8 মাস হলো। যখনই বাড়িতে আসে তার স্বামী ও শাশুড়ি নামে বদনাম করে। এই তো কিছুদিন আগেই কান্না করে বলছে তার শাশুড়ি তাকে বলেছিল, জানো সাদিয়া, আমার বাবুটা ছেলেবেলায় পাঙ্গাস মাছ খুব পছন্দ করত, এমনকি বিয়ের আগেও তার পাঙ্গাস মাছের ভাজি চাই। কিন্তু বিয়ের পর আমার বাবুটা পাঙ্গাস মাছ খেতে দিলে দূরে সরিয়ে রাখে। কি যে কষ্ট হয় আমার। তুমি কি এমন করেছো আমার বাবুটার সাথে, যার জন্য ও এখন পাঙ্গাস মাছ খায় না? শাশুড়ি মার আদরে ভঙ্গিতে ওনার ছেলের পাঙ্গাস মাছ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে উদাহরণস্বরূপ কিছু বলছে। সাদিয়া শুধু কথায় কথায় করছে, কেননা পাঙ্গাস মাছের গন্ধ সহ্য করতে পারে না ও। ফারাদ পাঙ্গাস মাছ খেলেই সে ফারাদের সাথে কথা বলে না, এই জন্য ফারাদও পাঙ্গাস মাছ আর খায় না। সাদিয়া, আমার বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখো, কত কাজ করে আসে আমার ছেলেটা।
আপনার বাবু তো এখন ডিম খায় না মা, ওর নাকি ডিম খেলে বমি পায়। এইসব কথা নিয়ে সাদিয়া ও তার শাশুড়ি মায়ের প্রচুর কথা কাটাকাটি হয়। সাদিয়া এখন মনে মনে ঠিক করেছে তারিনকে সে যৌথ ফ্যামিলিতে বিয়ে দিবে না, এক মায়ের এক ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবে না। তারিন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে, মনে মনে দোয়া করে কবে তার বোন শ্বশুরবাড়ি যাবে। অবশ্য শুনেছে আর 2 দিন থেকে চলে যাবে। রাতে বর্ণের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল তারিন। আবি, সিফাত ও রোয়ান আড্ডা দিচ্ছে। সিফাত আজ ট্রিট দিয়েছে। সিফাত রোয়ানের সাথে বাজি রেখেছিল যদি আজকে শুভ্রাকে রং দিয়ে গোসল করাতে পারে তাহলে সে আজ রাতে ট্রিট দিবে। ব্রো, এই বাজি তো জিতে গেলি, এখন আরেকটা দিয়ে নিবি? জানি এটা শুনে ভয় পাবি তুই। আগে তো বলবি, পরে বোঝা যাবে ভয় পাবো কি না। শুভ্রার সাথে প্রেম করতে পারবি? জানি মেয়েটা রাজি হবে না, আর তুই হেরে যাবি। শুধু প্রেম না ব্রো, বিয়ে করে দেখাবো তোদের। ধরলাম বাজি। 3 বন্ধু আবার খুশিতে মেতে উঠল। সময় চেয়ে কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্যই হয়তো রিয়া ও ইখানের বিয়ের সময় চলে আসলো। কিন্তু বিয়েতে খুব বড় সমস্যা হলো। সমস্যাটা হলো রুয়ানকে নিয়ে। রুয়ান শুভ্রাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে। রুয়ানের জেদের কাছে হার মেনে রুয়ানের বাবা ওনার ছোট ছেলের জন্য প্রস্তাব পাঠালেন। শুভ্রার বাবা তো খুব খুশি, একই বাড়িতে তার 2 মেয়ের বউ হয়ে যাবে। ওনারা রাজি হয়ে পড়লেন। প্রথম শুভ্রা রাজি না থাকলেও বাবা মায়ের জন্য বিয়েতে রাজি হয়ে গেল। একসাথে 2 বোন ও 2 ভাইয়ের বিয়ে হলো আজ। শুভ্রার মুখ দেখে বোঝা যাচ্ছে সেও খুব খুশি এই বিয়েতে। গতকাল পর্যন্ত বাংলার 5 করে রেখেছিল মুখটা, কিন্তু আজ সে বেশ খুশি। তারিন শুভ্রার কানে ফিস ফিস করে বলল, কিরে বিয়ের কোণে, মুখে এত হাসি কেন? সময় হলেই বলবো। তারিন ভ্রুজরা কুচকে শুভ্রার দিকে তাকিয়ে বলল, সময় কি আজ নাকি অন্য দিন? আজকেই একটু ওয়েট কর। আর শোন, তোকে এখন কি কি করতে হবে বল। শুভ্রা তারিনের কানে ফিসফিস করে কি করতে হবে বলা শুরু করলো। শুভ্রার কথা অনুযায়ী তারিন শুভ্রাদের বাসার ছাদে সব ঠিক করলো। একা কিছু পারবে না বলে সিফাত, আবির ও বর্ণের সহযোগিতা নিল। সিফাত ও আবির একে অন্যের দিকে তাকে ইশারা করছে। কি ব্যাপার, কি হচ্ছে এইসব? এইসব কিছু তো বুঝতে পারছি না। এইদিকে বর্ণ তারিনকে প্রশ্ন করেই যাচ্ছে ব্যাপার কি, কিন্তু তারিন কিচ্ছু বলছে না। 3 জনের প্রশ্ন শুনে তারিন বলল, আজ রোয়ান ভাইয়া শুভ্রাকে প্রপোজ করবে, তা না হলে শুভ্রা শ্বশুরবাড়ি যাবে না। ছোট বোনের এই আবদারে বর্ণ হাসতে লাগলো, কিন্তু আবির ও সিফাত বেশ অবাক। তারিন মনে মনে বলছে, ভালোই হলো, আজ এক ঢিলে 2 পাখি শিকার করা হবে। এইবার দেখবো রোয়ান ভাইয়া কিভাবে আপনি মনের কথা না বলে থাকতে পারেন। বিয়ে বাড়ানোর পর তারিন, শুভ্রা, রোয়ান, রিয়া ও ইখানকে নিয়ে ছাদে চলে আসলো। কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবেই সাজিয়েছে তারা। রোয়ান, রিয়া ও ইখান অবাক হচ্ছে এই সব দেখে। শুভ্রা তখন কোমরে হাত রেখে বলল, আজ ইখান ভাইয়া আপুকে প্রপোজ করবে, আর আপুর দেবর মানে আমার একমাত্র স্বামী আমাকে প্রপোজ করবে। প্রপোজ না করলে আমরা 2 বোন শ্বশুরবাড়ি যাব না। রিয়া ইখানকে বলল, এই প্রপোজ করো, তা না হলে কিন্তু যাবো না শ্বশুরবাড়ি। বেচারা 2 ভাই বউ ছাড়া তো আর যেতেই পারছে না, তাই শেষমেশ প্রপোজ করেই ফেললো। এইদিকে সিফাত ও আবির রোয়ানের কানে কানে গিয়ে বলছে, এই মেয়েকে কেন প্রপোজ করলি তুই? তুই তো সেই বৃষ্টি রানীকে ভালোবাসিস। রোয়ান কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা একটি ডায়েরি নিয়ে আসলো। ডায়েরির উপরে লেখা রেইন অফ লাভ, অর্থাৎ প্রেমের বৃষ্টি। রোয়ান শুভ্রার হাতে ডায়েরিটা দেখে খুব অবাক হলো। শুভ্রার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্রা হালকা কেসে বলল, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারেন, মুখে প্রকাশ করলে কি সমস্যা আপনার মিস্টার বিআই ওরফে জামাই? এই ডায়েরি তোমার কাছে কেন? এইটা তো আমার রুমে থাকার কথা। গতকাল বিকালে আপনার বাবা থেকেই এনেছি। আমার বাসায় কখন গেছো তুমি? গতকাল হলুদ দেওয়ার পর বিকালে আমি, আপু আর তারিন ইখান ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাই। আপনি তো ব্যাচেলার পার্টি করতে গিয়েছিলেন, তখন ভাইয়াই আমাদের নিয়ে যায় আপনাদের বাড়িতে। আপু আর ভাইয়া আলাদা একটু কথা বলতে যায়, আমি আর তারিন আপনার রুমে যাই। তখন হবু বরের রুম ঘাটাঘাটি করে এই ডায়েরিটা পাই। বাসায় এসে ডায়েরি পড়ে বুঝতে পারি আপনি সেই লুকিয়ে থাকা প্রজাপতি পথিক। 7 মাস আগে বৃষ্টি, প্রচুর বৃষ্টি।
চৌরাস্তার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা মেয়ে নেমে পড়ল। ময়ূর যেমন বৃষ্টি দেখলে পেখম মেলে নাচা শুরু করে, ঠিক তেমনই শুভ্রা বৃষ্টির দিকে তাকিয়ে নাচতে লাগলো। গাড়ির ভেতর থেকে এই দৃশ্য তাকিয়ে দেখেছে রোয়ান। প্রথম দেখা তার শুভ্রাকে ভালো লেগে যায়। প্রথম দেখায় ভালোবাসার সৃষ্টি, তার নাম লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু রোয়ানের কাছে মনে হলো রেইন অফ লাভ। যেদিন থেকে সে শুভ্রার নাম বৃষ্টি রানী রেখেছে, প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখা রোয়ানের অভ্যাস হয়ে গেছে। সিফাত ও আবিরকে শুধু তার ভালোবাসার কথা বলেছে, কিন্তু শুভ্রা যে সেই মেয়ে তা জানাই নাই। সেই দিন বাসে যা ঘটেছিল সবই ছিল শুভ্রাকে কাছ থেকে দেখার জন্য। অবশ্য চর মারা নিয়ে শুভ্রাকে সে শাস্তি দিয়েছে রাগের বশে। শুভ্রা প্রতিনিয়ত ফিল করত কেউ তার পিছু নিচ্ছে তাকে দেখে, কিন্তু মানুষটি তার সামনে আসতো না। শুভ্রা বুঝতে পারত কে তাকে ফলো করছে। সেই ছেলেটিকে সবসময় পিছন থেকে দেখেছে, সামনে থেকে দেখার সুযোগ পায়নি সে। না হয় অনেকবার পেয়েছে সামনে থেকে দেখার সুযোগ, কিন্তু সে নিজ থেকেই দেখতে চায়নি। শুভ্রার মনে ছেলেটির জন্য সব সময় অন্যরকম ফিল হতো। সে চাইতো ছেলেটি যেন নিজে থেকেই তার সামনে এসে ধরা দেয়। গতকাল রোয়ানের ডায়েরি পড়ে সে বুঝতে পেরেছে রোয়ানই সেই ছেলে। তাদের এই লুকোচুরি প্রেমের কথা সবাইকে জানালে সবাই খুব অবাকের সাথে খুশি হয়। তারিন তখন চিল্লিয়ে বলা শুরু করলো, ওই তোর আরেকবার প্রপোজ করবি? আগের প্রপোজ ছিল বিয়ের, আর এখন হবে লুকোনো প্রেমের। বর্ণ তখন তারিনের কানে ফিস ফিস করে বলে, ও চল আমরাও আরেকজনকে প্রপোজ করি। তারিন রাগ করে বলে, ছি, কি অশ্লীল! দুই বোন আর তাদের বরের সামনে প্রপোজ করতে লজ্জা করবে না? অসভ্য ভাই ও অসভ্য প্রেমিক। সবকিছুতে তোর তো লজ্জা কই থাকি রে? ওই যাও তো, পরে কথা বলবো এই নিয়ে। বর্ণ মন খারাপ করে ছাদের কোণায় দাঁড়িয়ে রইল। রোহান শুভ্রার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বৃষ্টি যেমন তোমার মনকে প্রফুল্ল করেছে, ঠিক তেমনভাবে আমার মনে প্রেমের দোলা দিয়ে গেছে। এলোমেলো চুলগুলোতে যখন বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল, তখন বৃষ্টির প্রতি খুব রাগ ও হিংসা হয়েছিল আমার। সেদিনের সেই প্রেমের ছোঁয়া আজ আমাকে যেইভাবে রাঙিয়ে দিবে কখনো ভাবিনি। দিন শেষে একটি কথাই বলবো, আমাদের মন একজন আরেকজনকে দেওয়ার প্রধান অতিথি। কিন্তু বৃষ্টি, সবার প্রেমের একটা নাম থাকে, আর আমাদের প্রেমের নাম থাকুক রেইন অফ লাভ। বৃষ্টিকে যদি ক্রেডিট না দেই তাহলে ভীষণ অভিমান হবে বৃষ্টির। বুঝেছ বৃষ্টির রানী? এখন কি তুমি এই অভদ্র, অশ্লীল, অসভ্য বিয়ের হাতে হাত রেখে সারা জীবন থাকতে পারবে? অবশ্যই পারবো বিআই সাহেব। রোহান সবার সামনে শুভ্রাকে কোলে তুলে নিল। ইখান ছোট ভাইয়ের দেখা দেখি সেও রিয়াকে কোলে তুলে নিল। ছাদের কোণায় দাঁড়িয়ে দুই বোনের রোম্যান্স দেখে বর্ণ এসে তারিনকে কোলে তুলে বলল, লাভ ইজ লাভ, যেখানে লজ্জার কোনো স্থান থাকবে না। বর্ণের কথায় সবাই হেসে দিল। 3 মাস পরে আজ তারিন ও বর্ণের বিয়ে। অনেক কষ্ট পোহাতে হয়েছে তাদের। তারিনের বোন সাদিয়া কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না। শুভ্রা ও রিয়ার কথায় শেষমেশ বাধ্য হলো বিয়েতে। বিয়ের দিন বর্ণ সাদিয়ার সামনে গিয়ে বলল, আপু, আমি জানি আপনি আমাকে এখনো মানতে পারেন নাই, কিন্তু আমি একটা প্রশ্ন করব, উত্তর কি দেবেন? বলো। ছোট বোনের বরের কাছ থেকে এমন প্রশ্ন শুনে লজ্জা পেল সাদিয়া, তবুও বলল, হুম। ভাইয়া আপনার জন্য তার পছন্দের খাবারগুলো বাদ দিতে দুবার ভাবলো না। আপনাকে খুশি রাখার জন্য উনি সবকিছুই করেছে। শুনলাম আপনি নাকি 2 মাসের প্রেগনেন্ট। আপনার মনে হয় মা হওয়ার এক আলাদা আনন্দ সৃষ্টি হয়েছে। জানেন, একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তখন তিনি সন্তানের ভালোর জন্য সবকিছুই করতে পারে। যে সন্তান ছোট থেকে এই খাবার ওই খাবার খেতে পছন্দ করত, যখন সে ছেলে বিয়ের পর খাবার দেখো আর খায় না, তখন একটা মেয়ের যে কি কষ্ট হয় শুধু সেই মা ছাড়া আর কেউই বুঝে না। ধরুন আপনার ছেলে করলা খেতে ভালোবাসে, কিন্তু বিয়ের পর খাচ্ছে না, তখন আপনার কষ্ট হবে না? সাদিয়া মাথা নিচু করে রেখেছে। আসলেই তো, মায়ের তো কষ্ট হবেই। সাদিয়া তার ভুল ধারণাগুলো বুঝতে পেরে ক্ষমা চাইল বর্ণের কাছ থেকে। আপু, আপনি তাড়াতাড়ি শাশুড়ি মায়ের সাথে ফ্রি হয়ে কথা বলুন। কথার কাটাকাটি না করে ওনাদের বুঝতে শিখুন। আমি শুনেছি তারিনের কাছ থেকে যে ভাইয়া আর ওনার বাবা মা বড্ড ভালো। ভাইয়ার যা ইচ্ছা খাবে, এতে বাধা না দিয়ে ওনার পছন্দের খাবার নিজে হাতে রান্না করুন।
যদি এক প্রকার অস্বস্তি বোধ হয় তাহলে অন্যকে দিয়ে রান্না করান। আর একটা কথা, এক মায়ের ছেলেকে কোনোদিন খারাপ ভাববেন না। বাবা মায়ের ভালোবাসা এক ছেলে থাকুক আর 100 ছেলে থাকুক, সবার জন্যই সমান। সাদিয়া খুব খুশি হলো এই ভেবে তার ছোট বোন ভালো একজন ছেলেকে তার জীবনে বেছে নিয়েছে। শুভ্রা ও রোয়ান খুব ভালোই আছে। এখনও শুভ্রার খুনসুটিতে সারা বাড়িতে মুগ্ধ করে। রিয়া ও ইক্খানের ভালোবাসা দিন যত যাচ্ছে ততই বাড়ছে। ইক্খানের গায়ের রং নিয়ে অনেকে অনেক কথা বলেছে। রিয়া তাদের উল্টো বুঝিয়ে এসেছে। তারিন সে তো শুভ্রার জেরক্স কপি। বর্ণকে বারবার ভাইয়া ডেকে ভুল করে আবার শাস্তি পায়। শাস্তিগুলো খুব মজারও হয়। কান ধরে উঠবোস করা, কিস করা, শাড়ি পরা, পড়তে বসা, অদ্ভুত অদ্ভুত সব শাস্তি। সব মিলিয়ে 3 জুটি ভালোভাবেই সংসার করছে। রাগ অভিমান হলেও ভালোবাসার কাছে তা কিছুই না। ভালো থাকুক তাদের সম্পর্কগুলো। বৃষ্টি এসে যেমন সব ধুলো মুছে দেয়, তাদের ভালোবাসাও যেন বৃষ্টির পানির মতো স্বচ্ছ হোক। কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদ বর্ণ দেয় যে নিমিষে সরিয়ে। আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আড়ি। রোদটাও খুব অভিমানী, উঠতে নাহি চায়। এই সুযোগে বৃষ্টি নাকি দারুণ মজা পায়।